টেলিফোনটা বেজে উঠতে ঝাড়কি রিসিভারটা তুলে নিল। সম্পাদকের দপ্তরে জমায়েত একদল কমসমল সভ্য চেঁচামেচি করছিল। তাদের উদ্দেশ্যে চিৎকার করে বলল সে, চুপ করো, কিছু শুনতে পাচ্ছি না। গোলমালটা একটু কমে এলো। হ্যালো, ও তুমি? হ্যাঁ, এক্ষুনি। আলোচনার বিষয়টা কি? ও, সেই পুরনো ব্যাপার, জাহাজ ঘাটা থেকে জ্বালানি কাঠ বয়ে আনা। কি বলছো? না না না, ওকে কোথাও পাঠানো হয়নি, এখানেই আছে। ওর সঙ্গে কথা বলতে চাও? আচ্ছা, 1 মিনিট। ঝাড়কি পাভেলকে ইশারায় ডাকলো। কমরেড উস্তিনোভিচ তোমার সঙ্গে কথা বলতে চায়। রিসিভারটা ওর হাতে দিয়ে বলল সে। পাভেল শুনল রিতার গলা। ভেবেছিলাম তুমি শহরের বাইরে গেছো বুঝি। আজ সন্ধে আমার কোনো কাজ নেই, এসো না একবার। আমার ভাই চলে গেছে, এই শহর দিয়ে যাচ্ছিল সে, আমার সঙ্গে একবার দেখা করে যাবে বলে ঠিক করেছিল। 2 বছরের মধ্যে আমাদের দেখাশোনা হয়নি। রিতার ভাই? আর কিছুই কানে ঢুকলো না পাভেলের। সেদিন সন্ধ্যার বিশ্রী ঘটনাটার কথা, আর সেই রাত্রে রেল সাঁকোর ধারে সে যে প্রতিজ্ঞা করেছিল তার কথা স্মরণ করল সে। হ্যাঁ, আজ সন্ধ্যাতেই রিতার কাছে গিয়ে সে সমস্ত ব্যাপারটা চুকিয়ে ফেলবে। ভালোবাসা সঙ্গে করে আনে নিদারুণ বেদনা আর উদ্বেগ। এখন কি আর ওসবের মধ্যে যাবার সময়? রিতার স্বর তার কানে এলো। শুনতে পাচ্ছ না আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমি বুড়োর আলোচনা বৈঠকের শেষে যাব। রিসিভারটা টাঙিয়ে রাখলো সে। সরাসরি রিতার চোখের দিকে তাকিয়ে ওক কাঠের টেবিলটার ধারটা চেপে ধরে সে বলল, তোমার সঙ্গে আর দেখা করতে আসতে পারবো বলে মনে হয় না। পাভেল দেখতে পেল তার এই কথা শুনে রিতার চোখের ঘন পল্লব উঠে এলো উপরের দিকে। কাগজের উপরে তার পেন্সিলটা চলতে চলতে ইতস্তত করে থেমে গেল খোলা খাতাটার বুকে। কেন? আমার পক্ষে সময় পাওয়া খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তুমি তো জানোই সময়টা আমাদের এখন বড় সুবিধের যাচ্ছে না। আমি দুঃখিত, কিন্তু আমাদের এই ব্যবস্থাটা এখন বন্ধ করে দিতে হবে। তার শেষ কথাগুলো যাতে কড়া না শোনায় তার জন্য সে সচেতন ছিল। মনের মধ্যে একটা ক্রোধ জমে উঠেছিল পাভেলের। আসল কথাটা এড়িয়ে গিয়ে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলা কেন? সরাসরি স্পষ্ট করে ফয়সালা করে ফেলার মতো সাহস তোমার নেই? মুখে সে বলে গেল, তাছাড়া আমি তোমাকে কিছুদিন থেকেই বলতে চাচ্ছিলাম, তোমার ব্যাখ্যাগুলো ঠিক মতো বুঝে নিতেও আমার অসুবিধে হচ্ছে। সেগালের কাছে যখন আমরা পড়তাম তখন যা শিখতাম সেটা যে করেই হোক আমার মাথার মধ্যে থেকে যেত, কিন্তু তোমার কাছে পড়ে তা থাকে না। তোমার পড়ানোর পরে আমাকে প্রত্যেকবারই তোকারেভের কাছে গিয়ে আরেকবার সব ঠিক মতো বুঝে নিতে হয়। আমারই দোষ এটা, আমার ভোঁতা বুদ্ধি দিয়ে ঠিক মতো নিতে পারে না তোমার সব কথা। আরেকটু মাথাওয়ালা কোনো ছাত্র তোমায় খুঁজে নিতে হবে। রিতার সুতীক্ষ্ণ দৃষ্টি থেকে মুখ ঘুরিয়ে পাভেল রিতার সঙ্গে ইচ্ছে করেই সমস্ত যোগসূত্রগুলো ছিন্ন করে দিয়ে গোয়ারের মতো বলল, দেখতেই তো পাচ্ছ, এভাবে চালিয়ে গেলে আমাদের পক্ষে সময়টা নষ্ট করাই হবে। তারপর উঠে দাঁড়িয়ে সে চেয়ারটা সাবধানে পা দিয়ে পাশে ঠেলে দিল। রিতার নুয়ে পড়া মাথা আর মুখটার দিকে তাকালো পাভেল। বাতির আলোয় বিবর্ণ দেখাচ্ছে মুখখানা। টুপিটা মাথায় দিল সে। আচ্ছা, বিদায় কমরেড রিতা। এতদিন ধরে তোমার সময় নষ্ট করেছি বলে আমি দুঃখিত। এর অনেক আগেই আমার কথাটা বলা উচিত ছিল তোমাকে, এটাই আমার দোষ হয়ে গেছে। রিতা যান্ত্রিকভাবে তার হাতখানা এগিয়ে দিল পাভেলের দিকে, কিন্তু পাভেলের এই আকস্মিক নিষ্পৃহতায় সে এত আঘাত পেয়েছে যে সামান্য কয়েকটা কথা ছাড়া আর বেশি কিছু সে বলতে পারল না। তোমায় দোষ দেব না পাভেল, পরিষ্কার করে বুঝিয়ে বলার কোনো উপায় যদি আমি বের করতে না পেরে থাকি তাহলে এই আমার প্রাপ্য। ভারী পায়ে দরজার দিকে এগিয়ে এলো পাভেল। বেরিয়ে এসে আস্তে আস্তে বন্ধ করে দিল দরজাটা। নিচে এসে এক মুহূর্ত দাঁড়ালো। ফিরে গিয়ে সবকিছু খোলসা করে বলার সময় এখনো বয়ে যায়নি। কিন্তু কি লাভ? কিসের জন্য? রিতার ঘৃণা ভরা জবাব পেয়ে ফের বেরিয়ে আসার জন্য? না। রেল লাইনের দুপাশে ঢালু জমিতে ভাঙাচোরা রেলগাড়ি আর অকর্মণ্য ইঞ্জিনের কারখানা গজিয়ে উঠেছে। বাতাসের ঘূর্ণি এসে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে জনহীন কাঠের কারখানার শুকনো কাঠের গুঁড়োগুলো। শহরটার চারিধারে বনের ঝোপঝাড়ে আর পাহাড়ের খাদে খন্দরে পর্লিকের দলের লোকজন ওত পেতে আছে। দিনের বেলায় এরা আশেপাশের কুড়ে ঘরগুলোয় কিংবা বনের মধ্যে এখানে ওখানে লুকিয়ে থাকে,
কিন্তু রাত্রিবেলায় এরা গুঁড়ি মেরে এগিয়ে আসে রেলপথের উপরে, লাইন উপড়ে ফেলে দেয় বেপরোয়াভাবে। তারপরে সেই শয়তানির শেষে আবার গুঁড়ি মেরে ফিরে যায় তাদের ঘাঁটিগুলোয়। রেলপথের এই উঁচু পাড় বেয়ে গড়িয়ে পড়ে ধ্বংস হয়ে গেছে অনেকগুলি ইঞ্জিন। কামরা গাড়িগুলি ভেঙে পড়ে গুড়িয়ে গেছে। তাদের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে ঘুমন্ত মানুষের দল চাপাটির মতো চেপটে গেছে। বহুমূল্য খাদ্যশস্য রক্তে কাদায় মাখামাখি হয়ে গেছে। ওরলিকের দল হঠাৎ এসে ঝাঁপিয়ে পড়ে কোনো ছোটখাটো শহরের মধ্যে। ভয় পাওয়া মুরগিগুলো ডাক ছেড়ে ছড়িয়ে পড়ে চারিধারে। কয়েকটা গুলি ছুড়ে দেয় ওরা এদিকে ওদিকে। স্থানীয় জেলা সোভিয়েতের বাড়ির বাইরে সামান্য কিছুক্ষণ রাইফেল ছোড়ার আওয়াজ শোনা যায়। শব্দটা পায়ের নিচে শুকনো সরু গাছের ডাল মারিয়ে চলার চড়চড়ে আওয়াজের মতো। তারপরে ডাকাতেরা তাদের হৃষ্টপুষ্ট ঘোড়াগুলোয় চেপে সবেগে ছুটে চলে গ্রামের মধ্যে দিয়ে। সামনে যাকে পায় তাকেই কেটে ফেলে। মানুষের ওপর তারা এমন শান্তভাবে ক্ষোভ বসায় যেন কাঠ চিরছে। গুলি ছোড়ে খুব কম, কারণ বুলেট দুষ্প্রাপ্য। দলটা যেমন দ্রুত আসে তেমনি চলেও যায়। সর্বত্র এই দলের চোখ আর কান কাজ করে চলেছে। জেলা সোভিয়েতের ছোট্ট সাদা বাড়িটার দেওয়াল ভেদ করে সেই সব চোখ দেখতে পায়, কারণ পাদ্রির বাড়ি আর কুলাকের খামার বাড়িগুলো থেকে একটা অদৃশ্য সুতো চলে গেছে বনের ঝোপঝাড়গুলোর দিকে। অস্ত্রশস্ত্রের বাক্স, টাটকা মাংসের টুকরো, নীলচে রঙের নির্জলা মদের বোতল ইত্যাদি চালান হয়ে যায় সেই দিকে। ছোটখাটো আতামান কর্তাদের কানে কানে ফিসফিসিয়ে বলা খবরাখবরও চলে যায়, আর সেখান থেকে পেঁচালো পথে সেটা গিয়ে পৌঁছয় স্বয়ং ওরলিকের কাছে। যদিও দলটায় ২-৩০০ বেশি বোমবেটে নেই, তবু তারা এতদিন ধরে ধরা পড়ার হাত এড়িয়েছে। কতগুলো ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়ে এরা একই সঙ্গে ২-৩টে অঞ্চলে কাজ চালায়। ওদের সবাইকে ধরা অসম্ভব। আগের রাত্রের ডাকাতটাকে হয়তো পরের দিন সকালে দেখা যাবে নির্বিরোধী একজন চাষি, ক্ষেত বাগানে এটা ওটা কাজে ব্যস্ত, ঘোড়াটাকে খাওয়াচ্ছে, কিংবা দিব্যি তামাক ফুঁকতে ফুঁকতে বেড়ার সামনে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ঘোড়সওয়ার শান্তি দলের ঘোড়া হাঁকিয়ে যাওয়ার দিকে। আলেকজান্ডার পুজিরেভস্কি এই ৩টি অঞ্চলে তার সৈন্যবাহিনীর সঙ্গে নাছোড়বান্দা জেদ নিয়ে অবিশ্রাম তাড়া করে ফিরছেন ডাকাত দলটাকে। মাঝে মাঝে তিনি তাদের লেজ মারিয়ে দিতে সমর্থ হয়েছেন। ১ মাস বাদে ওরলিক দুটো অঞ্চল থেকে তার গুন্ডা দলকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। ইদানিং সে সংকীর্ণ একফালি জায়গার মধ্যে কোণঠাসা হয়ে পড়েছে। শহরের জীবন তার চিরাচরিত গতিতে বয়ে চলেছে। এখানকার ৫টি বাজারে কোলাহলরত জনতা জমে ওঠে। এই প্রচণ্ড ভিড়ের মধ্যে দুটো দিকে প্রবণতা সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠতে দেখা যায়। যতটা বেশি পারা যায় হাতিয়ে নেওয়া, আর যতটা কম দিতে পারা যায়। যত রকমের সব হাঙর আর জোচ্চোররা তাই তাদের উদ্যম আর যোগ্যতাকে খাটিয়ে নেবার অবাধ সুযোগ পায় এই পরিবেশে। ভিড়ের মধ্যে ওত পেতে ঘুরে বেড়ায় শত শত সন্দেহজনক চরিত্রের লোক, যাদের চোখের দৃষ্টিতে প্রকাশ পায় সততা ছাড়া আর সব কিছু। গোবর গাদায় মাছির মতো এসে জড়ো হয় এখানে শহরের যত বদমাইশ লোক, একটা মাত্র উদ্দেশ্য নিয়ে, নিরীহ সাধাসিধে লোকেদের ঠকানো। যে সামান্য কয়েকটা ট্রেন আসে, তাদের ভেতর থেকে বেরিয়ে পড়ে দলে দলে বস্তা কাঁধে লোক। এরা তৎক্ষণাৎ সোজা বাজার মুখো রওনা দেয়। রাত্রে যখন বাজার অঞ্চলটা নির্জন হয়ে পড়ে, তখন অন্ধকার দোকানঘরের সারিগুলো বীভৎস আর ভয়ঙ্কর দেখায়। এই জনহীন অঞ্চলটায়, যেখানে প্রত্যেকটি দোকানঘরের পেছনে বিপদ রয়েছে ওত পেতে, সেখানে অন্ধকার নামার পর শুধু সাহসী লোকই যেতে পারে। প্রায়ই রাত্রিবেলা গুলি ছোড়ার আওয়াজ ওঠে, লোহার উপর হাতুড়ির আঘাত এসে পড়ার মতো শব্দ তুলে, আর দেখা যায় হয়তো কোনো মানুষের গলা তার নিজেরই চাপ চাপ রক্তে জমাট হয়ে আছে। সবচেয়ে কাছাকাছি জায়গাটা থেকে জনকতক শান্ত্রী, তারা একা এদিকে আসতে সাহস করে না, রোদে বেরিয়ে এখানে এসে পড়ে। তখন তারা দুমড়ানো মৃতদেহটা ছাড়া আর কিছুই দেখতে পায় না। খুনিরা ততক্ষণে পালিয়ে গেছে, আর বাজার চত্বরের নিয়মিত রাত্রির বাসিন্দা সামান্য ২-৪ জন লোক সেই গোলমালের মধ্যে একদম খাওয়ার মতো উড়ে গেছে। বাজারের সামনেই ওরিয়ন সিনেমা। রাস্তা আর চত্বরটা বৈদ্যুতিক আলোয় উজ্জ্বল। প্রবেশপথে জনতা ভিড় জমিয়ে তোলে। হলের ভেতরে সিনেমার প্রজেক্টর যন্ত্রটা মৃদু আওয়াজের সঙ্গে পর্দার উপরে অতি নাটকীয় সব প্রেমের দৃশ্য ফুটিয়ে তোলে। মাঝে মাঝে ফিল্ম কেটে যায়, দর্শকরা আপত্তি জানিয়ে চিৎকার করে,
আর তার মধ্যে অপারেটর থেমে যায়। শহরতলিতে আর শহরের কেন্দ্রে জীবন তার স্বাভাবিক গতিতেই চলেছে বলে মনে হয়। এমনকি বিপ্লবী কর্তৃত্বের প্রাণকেন্দ্র যে পার্টির আঞ্চলিক কমিটি, সেখানেও সবকিছু বেশ শান্ত। কিন্তু এটা শুধু একটা বাইরের প্রশান্তি। একটা ঝড় ঘনিয়ে উঠছে শহরে। নানান দিক থেকে যারা তাদের সামরিক রাইফেলগুলো নিয়ে আসে, তাদের অনেকেই এই আসন্ন ঝড়ের কথাটা জানে। রাইফেলগুলো এদের লম্বা চাষিদের ব্যবহৃত ওভারকোটের নিচে স্পষ্টই দেখতে পাওয়া যায়। খাবার জিনিসপত্রের ফাটকাবাজ সেজে যারা ট্রেনের ছাদে চেপে আসে, তারাও কথাটা জানে। এরা তাদের বস্তাগুলো নিয়ে বাজারে যাবার বদলে যায় সাবধানে মনে করে রাখা কতগুলো ঠিকানায়। এরা জানে, কিন্তু শ্রমিক অঞ্চলের লোকেরা এবং এমনকি বলশেভিকরাও আসন্ন এই ঝড়ের কোনো আঁচ পায়নি। শহরে মাত্র 5 জন বলশেভিক জানে কিসের ষড়যন্ত্র চলেছে। পেতলিউরার দলের বাদবাকি লোককে লাল ফৌজ পোল্যান্ডের বলশেভিক বিরোধী অঞ্চলে তাড়িয়ে দিয়েছিল। এরা ওয়ারশতে কতগুলো বৈদেশিক মহলের সহযোগিতায় প্রতিবিপ্লবী অভ্যুত্থানে যোগ দেবার জন্য তোড়জোড় চালাচ্ছে। পেতলিউরার ফৌজের যে অংশটুকু তখনও টিকে আছে, তাদের নিয়ে একটা হামলাদার দল তৈরি হয়েছে। প্রতিবিপ্লবীদের কেন্দ্রীয় একটা সংগঠন আছে শেপেতোভকায়। 47 জন লোক আছে এতে। এদের অধিকাংশই হচ্ছে ভূতপূর্ব সক্রিয় প্রতিবিপ্লবী, যাদের স্থানীয় চেকা কমিটি বিশ্বাস করে স্বাধীনভাবে চলাফেরা করতে দিয়েছে। এই সংগঠনের নেতা ফাদার ভাসিলি, নৌবিভাগের কর্মচারী ভিনিক আর কুজমেনকো নামে একজন পেতলিউরা অফিসার। গোয়েন্দাগিরির কাজটা চালায় পাদ্রির মেয়েগুলো, ভিনিকের বাবা আর সামোতিনিয়া নামে একজন লোক। এই লোকটা যা হোক করে কার্যকরী কমিটির দপ্তরে ঢুকে গেছে। পরিকল্পনাটা ছিল সীমান্তের বিশেষ বিভাগটির উপর রাতে হাতবোমা ছুড়ে হামলা চালিয়ে কয়েদিদের খালাস করে নেওয়া এবং সম্ভব হলে রেল স্টেশনটাকে দখল করে ফেলা। ইতিমধ্যে গোপনে অফিসারদের এনে জড়ো করা হচ্ছে বড় শহরে, যেটা অভ্যুত্থানের কেন্দ্র হবার কথা। আশপাশের বনে জঙ্গলে সরিয়ে আনা হচ্ছে ডাকাতদের দলগুলোকে। বিশ্বাসভাজন লোকেদের মারফত এখান থেকে রোমানিয়ার সঙ্গে আর স্বয়ং পেতলিউরার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বিশেষ বিভাগে তার দপ্তরে ফিওদর ঝুকরাই 2 রাত্রি ঘুমায়নি। যে 5 জন বলশেভিক কি ঘটতে চলেছে জানে, তাদের মধ্যে সে একজন। বাঘ সিংহ মারনেওয়ালা শিকারীদের বড় রকম শিকার দেখতে পাবার পর জন্তুটার ঝাঁপিয়ে পড়ার জন্য অপেক্ষা করার সময় যেমন হয়, এই ভূতপূর্ব নাবিকটি ইদানিং সেই রকম একটা উত্তেজনা অনুভব করছে। শোরগোল তুলে সবাইকে সাবধান করে দেবার ঝুঁকি নিতে চায় না সে। রক্তপিপাসু রাক্ষসটাকে মারতেই হবে। তারপর শুধুমাত্র তখনই প্রত্যেকটা ঝোপের পেছনে সচকিত হয়ে না তাকিয়ে শান্তভাবে কাজ করে যাওয়া সম্ভব হবে। কিন্তু জানোয়ারটা যেন ভয় পেয়ে পালিয়ে না যায় কিছুতেই। এই ধরনের জীবন মরণ সংগ্রামে ধৈর্য আর দৃঢ়তাই শেষ পর্যন্ত জয়ী হয়। আসল সংকটের মুহূর্তটা এগিয়ে এসেছে। শহরের কোনো এক স্থানে ষড়যন্ত্রের গোপন জায়গাগুলোর গোলকধাঁধার মধ্যে একটা সময় ঠিক করে ফেলা হয়েছে, আগামীকাল রাত্রে। কিন্তু যে 5 জন বলশেভিক ব্যাপারটা জানতো, তারা আগেই আঘাত হানবার সিদ্ধান্ত নিল। তারা ঘোষণা করল, না, আজ রাত্রেই উপযুক্ত সময়। এই দিন সন্ধ্যের সময় রেল কারখানা থেকে নিঃশব্দে বেরিয়ে এলো একটা সাঁজোয়া ট্রেন, আর তেমনি নিঃশব্দে তার পেছনে বন্ধ হয়ে গেল ভারী গেট দুটো। সাংকেতিক টেলিগ্রাম চলে গেলে তার বেয়ে আর যে সমস্ত সজাগ আর সতর্ক লোকেদের ওপর এই প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব দেওয়া আছে, তারা এই জরুরি তলবের জবাবে তৎক্ষণাৎ ভীমরুলের চাকরিকে পিষে মারবার ব্যবস্থা করল। ঝাড়কিকে টেলিফোন করলো আকিব। সেল মিটিংগুলোর ব্যবস্থা ঠিক আছে তো? বেশ, এক্ষুনি একটা আলোচনা বৈঠকের জন্য চলে এসো, আর জেলা পার্টি কমিটির সম্পাদককে সঙ্গে করে নিয়ে এসো। জ্বালানির কাজ সরবরাহের সমস্যাটা যতটা ভেবেছি আমরা, তার চেয়েও বেশি গুরুতর। তোমরা এখানে এসে পৌঁছালে বিস্তারিতভাবে আলোচনা করা যাবে। দৃঢ় গলায় দ্রুত বলে গেল আকিম কথাগুলো। ওহ, এই জ্বালানি কাঠের ব্যাপারটা দেখছি আমাদের পাগল করে ছাড়বে। বিরক্তি ভরা গলায় ঝাড়কি উত্তর দিল রিসিভারটার মুখে। লিতকে ঝড়ের বেগে মোটর হাঁকিয়ে সদর দপ্তরে পৌঁছে দিল
সম্পাদক দুজনকে। সিঁড়ি বেয়ে তেতলায় উঠতে উঠতেই তারা সঙ্গে সঙ্গেই বুঝতে পারল যে জ্বালানি কাঠের সম্বন্ধে আলোচনা করার জন্য তাদের এখানে তলব করা হয়নি। দপ্তর ব্যবস্থাপকের ডেস্কের উপরে মেশিন গান রাখা আছে, আর এটার পাশে বিশেষ সৈন্যবাহিনীর গোলন্দাজেরা ব্যস্ত। শহরের পার্টি আর কমসমল সংগঠনগুলোর শান্তি দল নিঃশব্দে দাঁড়িয়ে আছে বারান্দাগুলো ভর্তি করে। সম্পাদকের দপ্তরের চওড়া দরজা দুটোর পেছনে আঞ্চলিক পার্টি কমিটির ব্যুরোর জরুরি বৈঠক প্রায় হয়ে এসেছে। রাস্তার দিকে ঘুলঘুলির ফাঁকে একটা তার বেরিয়ে গিয়ে যুক্ত হয়েছে দুটো চলমান ফৌজি টেলিফোনের সঙ্গে। ঘরটার মধ্যে কথাবার্তার একটা চাপা গুঞ্জন। এই ঘরে রয়েছে আকিম, রীতা আর মিখাইলো। রীতার মাথায় একটা লাল ফৌজের শিরস্ত্রাণ, পরনে খাকি স্কার্ট, চামড়ার কুর্তা, কোমর বন্ধনীটা থেকে ভারী একটা মোজার পিস্তল ঝুলছে। সৈন্যদলের রাজনৈতিক শিক্ষক হিসেবে কাজ করবার সময় সে যুদ্ধ সীমান্তে এইরকম উর্দি পরে থাকত। ঝাড়কি অবাক হয়ে জিজ্ঞেস করলো তাকে, ব্যাপারখানা কি? সতর্কতা সূচক একটা সমাবেশ ভানিয়া, এখনই আমরা তোমার পাড়ায় যাব। 5 নম্বর পদাতিক বাহিনীর স্কুলে অভ্যেস রাখার জন্য যে নিয়মিত ফৌজি সমাবেশ হয় তাই হচ্ছে। কমসমল সভ্যরা তাদের সেল মিটিং এর পরে সরাসরি ওখানে যাবে। আসল কথাটা হচ্ছে কারুর দৃষ্টি আকর্ষণ না করে ওখানে যাওয়া। পুরনো সামরিক স্কুলের মাঠ, তার বিরাট প্রাচীন ওক গাছগুলো, জোলো ঘাস আর শ্যাওলা জমা মজা পুকুর আর চওড়া ধুলোভর্তি রাস্তা নিয়ে নিস্তব্ধ হয়ে পড়ে আছে। মাঠটার মাঝখানে একটা উঁচু সাদা দেওয়ালের পেছনে স্কুল বাড়ি, যেটা ইদানিং লাল ফৌজের অধিনায়কের জন্য 5 নম্বরের পদাতিক বাহিনীর স্কুলের জায়গা। গভীর রাত্রি এখন, বাড়িটার ওপরতলা অন্ধকার, বাইরে একটা গভীর প্রশান্তির ভাব। এমনি যদি কেউ এদিক দিয়ে দৈবাত যায় তাহলে ভাববে স্কুলের লোকজন ঘুমিয়ে আছে। কিন্তু তাহলে লোহার গেট দুটো খোলা কেন? আর দেউড়ির পাশে ওই বিরাট ব্যাঙের মতো দেখতে কালো জিনিস দুটোই বা দাঁড়িয়ে কেন? রেল কারখানা অঞ্চলের চারদিক থেকে যারা এই জায়গাটায় এসে জড়ো হয় তারা জানে রাত্রির বিপদসূচক সংকেত বাজার পর আর স্কুলের বাসিন্দারা কেউ ঘুমোতে পারে না। তারা তাদের কমসমল আর পার্টি সেল মিটিংয়ে সংক্ষিপ্ত ঘোষণাটা শোনার পর সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছে। নিঃশব্দে একে একে জোড়ায় জোড়ায় এসেছে। একসঙ্গে 3 জনের বেশি কেউ আসেনি, এবং প্রত্যেকে নিজের নিজের কমিউনিস্ট পার্টি সভ্যের কার্ড কিংবা কমসমলের কার্ড সঙ্গে এনেছে। এই কার্ড ছাড়া লোহার গেট দিয়ে ঢুকতে পারবে না কেউ। সকলের জড়ো হবার জন্য বড় হলঘরটা আলোয় উজ্জ্বল। ইতিমধ্যেই সেখানে বহু লোক এসে গেছে। জানলাগুলো ভারী মোটা ক্যাম্বিসের কাপড়ে মোড়া। যে সমস্ত বলশেভিক এখানে তলব হয়ে এসেছে তারা শান্তভাবে তাদের ঘরে তৈরি সিগারেট খাচ্ছে, আর মামুলি একটা সতর্কতা সূচক সমাবেশের জন্য এত বেশি সাবধানতা নেওয়া হয়েছে দেখে নিজেদের মধ্যে হাসি ঠাট্টা আরম্ভ করে দিয়েছে। এটা যে সত্যিকারের একটা বিপদ সংকেত তা কেউই বুঝে উঠতে পারেনি। বিশেষ বিভাগের সৈন্যদলগুলোয় শৃঙ্খলা আর অভ্যেস বজায় রাখার জন্য মাঝে মাঝে এরকম রাত্রির বিপদ সংকেত দেওয়া হয়। অভিজ্ঞ সৈনিক যারা, তারা কিন্তু স্কুল বাড়ির আঙিনায় ঢোকা মাত্র এটাকে সত্যিকারের বিপদ সংকেত বলে বুঝতে পেরেছে। সাবধানতাটুকু বড় বেশি রকম দেখা যাচ্ছে। ফিসফিসিয়ে বলা হুকুম অনুযায়ী ফৌজি ছাত্রেরা সব বাইরে সারি বেঁধে দাঁড়াচ্ছে। মেশিন গানগুলোকে নিঃশব্দে বয়ে আনা হচ্ছে আঙিনায়, এবং বাড়িটার কোনো এক জানালায় এক বিন্দু আলোর রেখা দেখা যাচ্ছে না। জানালার ধারে একটা মেয়ের পাশে দুবাভা বসেছিল। তাকে গিয়ে পাভেল কোর্চাগিন জিজ্ঞেস করলো, গুরুতর কিছু ঘটতে চলেছে নাকি মিতিয়াই? তার পাশের মেয়েটিকে পাভেল দিন দুয়েক আগে ঝাড়কির ওখানে দেখেছে বলে মনে পড়ল। দুবাভা কৌতুকের সঙ্গে পাভেলের কাঁধে চাপড় মেরে বলল, পা কাঁপছে বুঝি? হ্যাঁ, কিচ্ছু ঘাবড়াবার নেই। কি করে লড়াই করতে হয় আমরা ঠিক মতো শিখিয়ে দেবো তোমাদের। তোমাদের মধ্যে আলাপ নেই না? মেয়েটিকে মাথা নেড়ে দেখালো সে। ওর না ডাক নাম আনা, পদবিটা জানি না, তবে পদটা জানি। ও হচ্ছে প্রচার আন্দোলন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মী। দুবাভা এই ঠাট্টার ছলে যার পরিচয় দিল সেই মেয়েটি তার মাথায় বাঁধা নীলচে বেগুনি রঙের রুমালটার ফাঁকে বেরিয়ে পড়া একগুচ্ছ চুল ঠেলে সরিয়ে দিয়ে আগ্রহের সঙ্গে কোর্চাগিনকে দেখল। তার সঙ্গে কোর্চাগিনের চোখাচোখি হতেই 2-1 মুহূর্তের জন্য নিঃশব্দে একটা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেল। দীর্ঘ চোখের পাতার নিচে
তার উজ্জ্বল আর নিবিড় কালো চাউনি পাভেলের চাউনিকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করল। লজ্জা পাচ্ছে দেখে সচেতন হয়ে উঠে সে ভুরু কুঁচকে তার দৃষ্টি সরিয়ে নিয়ে দুবাভার দিকে তাকালো। জোর করে মুখে হাসি এনে সে জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে আন্দোলনের কাজটা চালায় কে? সেই মুহূর্তে হল ঘরে একটা সাড়া উঠল। ছোট সৈন্য দলের একজন অধিনায়ক একটা চেয়ারের উপর দাঁড়িয়ে উঠে চেঁচিয়ে বলল, 1 নম্বর দলের সৈন্যরা সারি বাঁধো, তাড়াতাড়ি করো কমরেড, চটপট। আঞ্চলিক কার্যকরী কমিটির সভাপতি আর আকিমের সঙ্গে ঘরে ঢুকলো ঝুকরাই। তারা এইমাত্র এসে পৌঁছেছে। হলঘরটা এখন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সারি বেঁধে দাঁড়ানো মানুষে ভরে উঠেছে। মেশিন গান চালানো শেখবার জন্য তৈরি একটা মঞ্চের উপর উঠে দাঁড়িয়ে আঞ্চলিক কমিটির সভাপতি তার হাত তুলল। কমরেড, অত্যন্ত গুরুতর আর জরুরি একটা ব্যাপারে তোমাদের এখানে তলব করা হয়েছে। আমি এখন তোমাদের যে কথাগুলো বলবো সে কথাগুলো নিরাপত্তামূলক কারণে এমনকি গতকাল পর্যন্ত বলা যেত না। আগামীকাল রাত্রে এই শহরে আর ইউক্রেনের অন্যান্য শহরে একটা প্রতিবিপ্লবী অভ্যুত্থানের সময় নির্ধারিত হয়ে আছে। বলশেভিক বিরোধী অফিসারে ছেয়ে গেছে শহর। শহরের চারিধার ঘিরে ডাকাতদের দল জমা করা হয়েছে। চক্রান্তকারীদের একাংশ সাঁজোয়া গাড়ি বাহিনীতে ঢুকে পড়েছে এবং সেখানে তারা ড্রাইভার হিসেবে কাজ করছে। কিন্তু সময় হাতে থাকতেই চেকা ষড়যন্ত্রটা ধরে ফেলেছে এবং আমরা তাই গোটা পার্টি আর কমসমল সংগঠনগুলিকে সশস্ত্র করে তুলছি। সামরিক স্কুলের বাহিনী আর চেকার ফৌজি দলের সঙ্গে 1 নম্বর আর 2 নম্বর কমিউনিস্ট পল্টন একসঙ্গে কাজ করবে। সামরিক স্কুলের সৈন্য দলগুলো ইতিমধ্যেই কাজে নেমে গেছে। এবার তোমাদের পালা কমরেড, যে যার হাতিয়ার নিয়ে সার বেঁধে দাঁড়াবার জন্য 15 মিনিট সময় পাবে। আর সমস্ত কাজটা পরিচালনা করবেন কমরেড ঝুকরাই। সৈন্য দলের অধিনায়কেরা তার কাছ থেকে নিজের নিজের নির্দেশ বুঝে নেবেন। অবস্থার গুরুত্বটা বারবার করে বলবার কোনো প্রয়োজন দেখি না। আগামীকালের প্রতিবিপ্লবী অভ্যুত্থানকে আজকেই সামলানো চাই। সিকি ঘন্টা বাদে সশস্ত্র পল্টনটা স্কুল বাড়ির আঙিনায় দাঁড়ালো সার বেঁধে। স্থিরভাবে দাঁড়িয়ে থাকা সৈন্যদলটার উপরে একবার চোখ বুলিয়ে নিল ঝুকরাই। তাদের 3 পা আগে সামনে দাঁড়িয়ে আছে চামড়ার কোমরবন্ধনী পরা দুজন লোক। পল্টন কমান্ডার মেনিয়াইলো, ঢালাই কারখানার মজুর সে, উড়াল অঞ্চলের বিরাটাকায় মানুষ, এবং তার পাশে কমিশনার আকিম। বাদিকে 1 নম্বর ফৌজের পল্টনগুলো, তাদের দুপা সামনে ফৌজের কমান্ডার আর রাজনৈতিক শিক্ষক। এদের পেছনে কমিউনিস্ট পল্টনের নিস্তব্ধ সারি দাঁড়িয়ে আছে। এদের সংখ্যা 300। ফিওদর সংকেত জানালো কাজে নামবার সময় হয়েছে। নির্জন রাস্তা দিয়ে কুচকাওয়াজ করে চলল 300 মানুষ। শহরটা ঘুমাচ্ছে এখন। লবরস্কাইয়া স্ট্রিট আর দিকাইয়া স্ট্রিটের মোড়ে এরা সারি ভাঙল। এইখান থেকে কাজ শুরু হবে। নিঃশব্দে ঘিরে ফেললো তারা বাড়িগুলো। একটা দোকানের সামনের সিঁড়িতে হেডকোয়ার্টার বসানো হলো। শহরের কেন্দ্রের দিক থেকে একটা মোটর গাড়ি তার হেডলাইটের উজ্জ্বলতায় একটা আলোর পথ কেটে লবস্কাইয়া স্ট্রিট বেয়ে দ্রুত এসে পড়ল। পল্টনকে নির্দেশ দেবার জায়গাটার সামনে এসে গাড়িটা হঠাৎ থামল। এই দফায় হিউগো লিথকে তার বাবাকে নিয়ে এসেছে। ছেলের দিকে মাথাটা ফিরিয়ে ল্যাটভিয়ান ভাষায় গোটা কত কাটা কাটা কথা বলে কমান্ড্যান্ট লাফিয়ে নেমে পড়লেন গাড়ি থেকে। সামনে একটা লাফ দিয়েই গাড়িটা রাস্তার বাঁকে এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। দৈত্যের মতো গাড়ি হাঁকাচ্ছে হিউগো। স্টিয়ারিং হুইলে তার হাত দুটো এত জোরে চেপে বসেছে যেন সে দুটো হুইলেরই অংশ। তার চোখ জোড়া রাস্তার উপরে আটকানো। হ্যাঁ, আজ রাত্রে হিউগোর এই উন্মত্ত গাড়ি চালানোর দরকার আছে। এ সময় জোরে গাড়ি হাঁকালে তার দুরাত্রি জেগে পাহাড়ি দাঁড়ি করার শাস্তি পাবার কোনো সম্ভাবনা নেই। উল্কার বেগে রাস্তা দিয়ে উড়ে চলেছে হিউগো লিথকে। চোখের পলকে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঝুকরাইকে গাড়ি হাঁকিয়ে এনে ফেলেছে তরুণ লিথকে। ঝুকরাই তাকে তারিফ না জানিয়ে পারল না। আজ রাত্রে তুমি যদি কাউকে চাপা না দাও তাহলে কাল তুমি একটা সোনার ঘড়ি পাবে। খুশিতে উপচে উঠল হিউগো। আমি তো ভেবেছিলাম ওই মোড়টা ফেরার জন্য 10 দিনের হাজতবাসের সাজা পাবো। প্রথম আঘাত হানা হলো ষড়যন্ত্রীদের সদর দপ্তরে।
কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার করা দলের লোকগুলোকে আর দলিলপত্রের বান্ডিল পৌঁছে দেওয়া হলো বিশেষ বিভাগে। দিকাইয়া স্ট্রিটের 11 নম্বর বাড়িতে জুরবার্ট নামে একজন লোক থাকে। চেকার কাছে যে খবর এসেছিল সেই অনুযায়ী এই বলশেভিক বিরোধী ষড়যন্ত্রে এই লোকটার হাত বড় কম ছিল না। অফিসারদের যে দলটা পোদল অঞ্চলে অভ্যুত্থান ঘটানোর কথা, তাদের নামের তালিকা এর কাছে ছিল। কমান্ডার লিথকে স্বয়ং দিকাইয়া স্ট্রিটে এলেন লোকটাকে গ্রেপ্তার করার জন্য। জুরবার্টের ঘরের জানালাগুলো বাড়ির বাগানের দিকে খোলা যায়। এই বাগানটা আর খ্রিস্টান মেয়ে পাদ্রীদের ভূতপূর্ব একটা মাঠ বাড়ির মাঝখানে উঁচু দেওয়ালের ব্যবধান। জুরবার্ট বাড়ি নেই। প্রতিবেশীরা বলল তাকে সেদিন সারা দিনের মধ্যে দেখা যায়নি। খানা তল্লাশি করে সেই নাম ঠিকানার তালিকাগুলো আর এক বাক্স হাত বোমা পাওয়া গেল। আশেপাশে কতগুলো গোপন জায়গায় পাহারাদারির জন্য সৈন্য মোতায়েনের নির্দেশ দিয়ে কমান্ড্যান্ট লিথকে কাগজপত্রগুলো পরীক্ষা করার জন্য ঘরটার মধ্যে কিছুক্ষণ রইলেন। সামরিক স্কুলের তরুণ ছাত্রটিকে নিচে বাগানের এক কোণে যেখানে পাহারা দেবার জন্য দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে সে আলোকিত জানালাটি দেখতে পাচ্ছিল। এখানে একা অন্ধকারে দাঁড়িয়ে থাকতে তার ভালো লাগলো না, একটু ভয় ভয়ই করছিল তার। দেয়ালটার উপর নজর রাখার জন্য বলা হয়েছিল তাকে। তার পাহারাদারির জায়গাটা থেকে এই ভরসা জাগানো আলোর রেখাটা বড় দূরে বলে মনে হলো তার, এবং হতভাগা চাঁদটা কেবলই মেঘের পেছনে আড়াল হয়ে গিয়ে অবস্থাটাকে আরো খারাপ করে তুলেছে। রাত্রিবেলার ঝোপঝাড়গুলো যেন তাদের নিজস্ব এক ধরনের অশুভ জীবন সঞ্চারে প্রাণ পেয়ে ওঠে। তরুণ সৈন্যটি তার নিজের চারিধারের অন্ধকারকে বিঁধল তার বেয়োনেটের খোঁচায়। না, কিছু নেই। আমাকেও এখানে খাড়া করে দিয়েছে কেন? ওই দেয়ালটা বেয়ে তো আর কারোর পক্ষে ওঠা সম্ভব নয়, উঁচু বড় কম নয়। জানালাটার কাছে গিয়ে বরং ভেতরে এক নজর দেখে নেওয়া যাক। দেওয়ালটার দিকে এক নজর তাকিয়ে নিয়ে সে তার সোঁদা শ্যাওলাগন্ধি কোণটা থেকে বেরিয়ে এলো। জানালাটার কাছাকাছি সে আসতেই লিথকে টেবিলের ওপর থেকে কাগজগুলো তুলে নিলেন। ঠিক সেই মুহূর্তে দেয়ালের মাথায় একটা ছায়া দেখা গেল, যেখান থেকে জানালার পাশে শান্তিটাকে আর ঘরের ভেতরে লিথকে দুজনকেই স্পষ্ট দেখা যায়। বেড়ালের মতো তৎপরতার সঙ্গে একটা গাছের ডালে ঝুলে পড়ল ছায়াটা, তারপর মাটিতে নেমে পড়ল। নিঃশব্দে এগিয়ে এলো শিকারটার দিকে গুঁড়ি মেরে। একটা মাত্র আঘাতেই লম্বা সরু একটা ছোড়ার হাতল পর্যন্ত গলায় বিঁধে গিয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল শান্তিটি। আশপাশের বাড়িগুলো ঘিরে দাঁড়িয়ে আছে যে সৈন্যরা, তাদের চমকে দিয়ে বাগানে একটা গুলির আওয়াজ উঠল। তাদের মধ্যে থেকে 6 জন ছুটে এলো বাড়িটার দিকে। রাত্রির অন্ধকারে তাদের পা ফেলার জোরালো আওয়াজ উঠল। টেবিলটার উপর ঝুঁকে নেতিয়ে পড়ে আছেন কমান্ডার লিথকে। তার মাথার ক্ষত থেকে রক্ত চুইয়ে পড়ছে। মারা গেছেন তিনি। গুড়িয়ে গেছে জানালার সার্সিটা, কিন্তু আততায়ী দলিলপত্রগুলো হাতিয়ে নেবার সময় পায়নি। মঠবাড়ির দেওয়ালটার দিকে আরো কতগুলো গুলির আওয়াজ শোনা গেল। দেওয়াল টপকে রাস্তায় এসে পড়ে খুনিটা লুকিয়ানভ ময়দানের দিকটা দিয়ে পালাবার চেষ্টা করতে গুলি ছুটতে ছুটতে দৌড়চ্ছিল, কিন্তু একটা বুলেট এসে তার দৌড়ানো রুখে দিল। সারা রাত্রি ধরে খানা তল্লাশি চলল। শত শত লোক, যাদের বাড়ি অনুযায়ী বাসিন্দার তালিকায় নামভুক্তি ছিল না, কিংবা যাদের কাছ থেকে সন্দেহজনক কাগজপত্র আর অস্ত্রশস্ত্র পাওয়া গেল, তাদের চালান করে দেওয়া হলো চেকা কমিটির কাছে। সেখানে একজন কমিশন সন্দেহভাজন লোকদের বাছাই করার কাজে ব্যস্ত থাকলো। এখানে ওখানে চক্রান্তকারীরা পাল্টা আক্রমণ চালালো। ঝিলিয়ানস্কাইয়া স্ট্রিটে একটা বাড়িতে খানা তল্লাশি চলবার সময় আন্তন লেবেদেভ একেবারে সামনাসামনি একটা গুলি লেগে মারা গেল। সোলেমেনকা পল্টন তাদের 5 জন লোক হারালো সেই রাত্রে, আর চেকা কমিটি হারালো সেই একাগ্র বলশেভিক আর প্রজাতন্ত্রের বিশ্বস্ত অভিভাবক কমান্ডার জান লিথকেকে। কিন্তু বলশেভিক বিরোধী শ্বেত অভ্যুত্থানটিকে অঙ্কুরেই বিনাশ করে দেওয়া হলো। সেই রাত্রেই শেপেতোভকায় ফাদার ভাসিলিকে তার মেয়েদের সঙ্গে এবং দলের আর সবাইয়ের সঙ্গে গ্রেফতার করা হলো। উত্তেজনাটা কমলো, কিন্তু শিগগিরই আবার আরেকটা নতুন শত্রু এসে আতঙ্ক সৃষ্টি করলো শহরের মধ্যে। রেল চলাচল একেবারে বন্ধ, অর্থাৎ আসন্ন শীতকালে অনাহার আর ঠান্ডায় দুর্ভোগ। সবকিছু এখন নির্ভর করছে খাদ্যশস্য আর জ্বালানি কাঠের ওপর।